আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এবার পদত্যাগ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দেব অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা, ১৬০০রও বেশি সন্ত্রাসী নিহত। এছাড়া রয়েছে ভারতকে $১১৭ কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ ন্যাটো প্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রাজনৈতিক অস্থিরতার মুখে দেশের নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইন হিয়ন। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার ৪ ডিসেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করবেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চো বাইং ইউ কিউকে মনোনীত করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাব জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে বৃহস্পতিবার সাবেক সেনা জেনারেল চোই এর মনোনয়ন নিশ্চিত করেছেন। ইয়নহাব এক প্রতিবেদনে জানিয়েছে, কিম ইয়ং হিন বৃহস্পতিবার ইউন সুক ইয়োলের কাছে প্রস্তাব করছিলেন যে তিনি মঙ্গলবার রাতে সামরিক আইন ঘোষণা করছেন, তবে দক্ষিণ কোরিয়ার সংসদ ইউনকে তার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ভোট দেওয়ার পরে দ্রুত তুলে নেওয়া হয় সামরিক আইন। বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন যে তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। সামরিক আইন জারির ঘোষণার পর দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যসহ সাধারণ জনগণ। গতকাল মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন। অবশ্য পরে পার্লামেন্টের সদস্যদের বিরোধিতা এবং দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানিয়েছেন। তবে এই নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। বিরোধী দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, তারা বুধবার ইউনের বিরুদ্ধে অভিশংসনের জন্য একটি বিল প্রস্তাব করার পরিকল্পনা করছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই বিলের ভোট হবে। বিরোধী দলীয় একজন সংসদ সদস্য জানিয়েছেন, প্রস্তাবের উপর ভোট হলে আমরা জয়ী হব, কারণ সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে অনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন। দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের পতন ঘটেছে। দেশটির আইন প্রণেতাদের অনাস্থা ভোটের মুখে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন প্রণেতারা তার বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন। মাত্র ৩ মাস আগে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ১৯৬২ সালের পর থেকে প্রথমবারের মতো দেশটিতে অনাস্থা ভোটে সরকার পতন ঘটেছে। ফ্রান্সে বাজেট পাশ নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। এই নিয়ে বার্নিয়ে সরকার বেশ চাপে ছিলেন। পরে এই সংকট আরও তীব্র হলে দেশটির উগ্র ডানপন্থী এবং বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। প্রস্তাবটি ৩৩১ ভোটে পাশ হয়। আইন প্রণেতাদের ভোটের পর পার্লামেন্টের স্পিকার ইয়েল বারন পিভেট বলেছেন, বার্নিয়াকে এখন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এ সময় তিনি এই সেশনের সমাপ্তির ঘোষণা করেন। ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। ১৯৫৮ সালের ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র শুরুর পর এটি হতে যাচ্ছে দেশটির সবচেয়ে কম মেয়াদী সরকার। ভোটের আগে বার্নিয়ে বলেন, অনাস্থা প্রস্তাবের দ্বারা বাজেটের এই ঘাটতি সমস্যার সমাধান হবে না। পরবর্তী সরকারের জন্য বিষয়টি সমস্যারই কারণ হবে। সর্বশেষ ১৯৬২ সালে জর্জ পম্পিডুর সরকার ফ্রান্সে অনাস্থা ভোটে পরাজিত হয়েছিল। এরপর আর কোনো অনাস্থা ভোটে পরাজিত হয়নি। এরপর বার্নিয়ারের সরকার প্রথমবারের মতো অনাস্থা ভোটে পরাজিত হয়েছে। এর আগে গত জুন মাসে আগাম নির্বাচন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপর ঝুলন্ত পার্লামেন্ট ও বর্তমানে এই সংকট সূচনা করা হয়। আজ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন তিনি। এদিকে গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরিয়ার সেনারা, ১৬০০ বেশি সন্ত্রাসী নিহত।
সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশপাশে পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ বলেছে এই এলাকায় আর কোনো সন্ত্রাসী অবশিষ্ট নেই। সূত্রমতে কথিত হায়াতে তাহরি আশ শামস বা HTS এর সঙ্গে সম্পর্কযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের উপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে সিরীয় সেনারা হামা শহরের থেকে 15 কিলোমিটারেরও বেশি উত্তরে যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে। লেবাননের আল মাআদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্যমতে শহরটি সিরীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পর বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানে সবচেয়ে ভারী হামলা চালিয়েছে। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুত্থানের পর এই পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে 1600-রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। এদিকে ভারতকে $117 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দিচ্ছে জো বাইডেন। ভারতের কাছে $117 কোটি অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চুক্তি অনুযায়ী ভারতের কাছে MH-60 মাল্টিমিশন হেলিকপ্টার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সোমবার কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা জানিয়েছে MH-60 মাল্টিমিশন হেলিকপ্টার ভারতের সাবমেরিন যুক্ত ক্ষমতা বাড়াবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকির প্রতিরোধক সহায়ক হিসেবে কাজ করবে। DSCA আরও জানিয়েছে বিদায় বেলায় বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে শক্তিশালী করবে, ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি ও অর্থনীতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্মাতাদের মতে MH-60 মাল্টিমিশন হেলিকপ্টার সাবমেরিন এবং পৃষ্ঠতলে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। উন্নত ডিজিটাল সেন্সর, মাল্টিমোড রাডার, ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড ক্যামেরাযুক্ত এই হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠ ও জলের তলের পূর্ণাঙ্গ চিত্র ধারণ করতে পারে। এছাড়া গোপনে জাহাজ ও সাবমেরিন চিহ্নিত করে আক্রমণ করার জন্য কার্যকারী অস্ত্র যেমন টর্পেডো, ক্ষেপণাস্ত্র এবং রকেট ও বন্দুক হেলিকপ্টারের মজুত রাখা যাবে। এই চুক্তিতে ডেটা ট্রান্সফার সিস্টেম, ফুয়েল ট্যাঙ্ক, ইনফ্রারেড সিস্টেম, অপারেটর ইন্টারফেস এবং মজুত সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তির সহায়তা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ ন্যাটো প্রধানের। ন্যাটো প্রধান মার্ক রুটে বলেছেন তিনি আত্মবিশ্বাসী যে আগামী মাসগুলোতে মিত্ররা ইউক্রেনকে যে সামরিক সহায়তা সরবরাহ করতে পারে তা সরবরাহ করা হবে। তিনি সতর্ক করে বলেছেন রাশিয়া আবারও ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার আগে রুট ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর কাছে রয়েছে নিশ্চিত করাই হল সবার অগ্রাধিকার। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীরা ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি নাশকতা ও সাইবার অপরাধ সহ রাশিয়ার সহিংস কর্মকাণ্ডের ক্রমবর্ধমান অভিযান নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা সর্বসাম্প্রতিক রাতভর চালানো 50টি ড্রোনের মধ্যে 29টি গুলি করে ভূপাতিত করছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে চেরনিহিভ, ডনেটস্ক, খার্কিভ, কিয়েভ, পোলতাভা, সুমি এবং তেরনোপিল অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে।